এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখনো আর সেই সব চিন্তা ভাবনা নেই রে বাবা। খাঁটি রত্ন তুই, হাতের তলায় বড় হওয়া ছেলে আমাদের। তোকে চিনি জানি, আমার মেয়ের জীবনসঙ্গী হিসেবে তোর থেকে ভালো কেউ হতে পারে না। সম্ভব না। আমি ওকে তোর হাতে তুলে দিতে পেরেই চিন্তামুক্ত থাকবো। সারা জীবন মেয়েটা চোখের সামনে থাকবে, একই বাড়িতে। এই তো আমার শান্তি। তন্ময় প্রতিজ্ঞা দেবার মতন দৃঢ় কণ্ঠে জানায়। আমি অরুকে সুখে রাখবো, দেখে রাখবো সারা জীবন। পরদিন শাহজাহান বাড়ির শান্ত, বড় স্থির, যে যার মতন নিত্যকারের হাবভাবেই রয়েছে। তন্ময় নিজেও নির্বিকার আগেকার নাই। সদ্য বিবাহিত পুরুষ তাকে কোনো দিক দিয়েই লাগছে না। সে সকাল সকাল রোজগারের মতো অফিস ব্যাগ হাতে নিচে নেমে এসেছে। ব্রেকফাস্ট করে অফিসে যাবে। ওরও ইতিমধ্যে পরিপাটিভাবে উপস্থিত। উৎসুক নয়নে রান্নাঘরে উকি ঝুঁকি দিচ্ছে। কি করতে চাচ্ছে ও আর এক আল্লাহ ছাড়া কেউ হয়তো বুঝবে না। তন্ময় গোপনভাবে এক পল দেখল, খেয়াল করলো সুন্দর একটি ড্রেস পরেছে, সাদা আনারকলি। দু চোখে গাঢ় করে কাজল পরেছে, দু হাত জুড়ে সাদা কাচের চুড়ি। তন্ময় মুগ্ধ হলো। বেহায়ার মতো চেয়ে থাকতে চেয়েও নিজের দৃষ্টি অস্বাভাবিক ধৈর্য সহ নিয়ন্ত্রণে নিল। একই গতিতে হেঁটে এসে চেয়ার টেনে বসলো। ওর শব্দ শুনে তড়িৎ ফিরে তাকালো। তন্ময়কে দেখে জড়সড়ভাবে দাঁড়ালো। লাজুক ওর হাব ভাব, কি সুন্দর! নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে। আফসোস, তাদের অবস্থান অন্যদের থেকে ভিন্ন। না হলে হয়তো তারা এখন নিউলি ম্যারিড কাপল হতো। সুন্দর একটি দেশে হানিমনে ছুটত। খেতে বসে সকলেই ঘুরে ফিরে তন্ময় অরুকে আর চোখে কোন চোখে দেখছে। নির্বিকার থাকতে চেয়েও পারছে না কেউই। এই যে জাবেদা বেগম বারংবার ওদের দেখছেন আর মিটিমিটি হাসছেন। একই অবস্থা সাবিহা, রুবি, দীপ্তর। সুমিতা বেগম আবার অন্যদিকে আগের চেয়ে তন্ময়ের পানে নজর পেশে দিচ্ছেন। 4বার তিনি তন্ময়ের সামনে গিয়ে ওর পাতে রুটি তুলে দিলেন। এ যাত্রায় মুখ খুলে জিজ্ঞেস করে বসলেন, বাবা, আর কিছু লাগবে তোর? মুখে পরোটা গিলতে নিয়ে তন্ময় কেসে উঠল। বাড়ির ছেলে সে, সারা জীবন ডাইনিং থেকে নিজ হাতে নিয়ে খেয়েছে। কখনো এহেন প্রশ্ন করেনি সুমিতা বেগম। তাই অপ্রস্তুত হয়ে পড়েছে এক মুহূর্তের জন্য। জবেদা বেগম ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রেখেছেন। ওরও ইতিমধ্যে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছে। তড়িঘড়ি করে ব্যগ্র ভঙ্গিতে এক গ্লাস পানি এগিয়ে ধরে। এতে করে পরিস্থিতি আরো হাস্যকর হয়ে ওঠে। শব্দ করে হেসে ফেলে সাবিহা। মোস্তফা সাহেব গম্ভীরের চূড়ান্তে গিয়ে দাঁড়িয়ে পড়েন। গটগট পায়ে বেরিয়ে যান। সে যেতেই সবার স্বতঃস্ফূর্ততায় হেসে কোটি কোটি। সকলে কেন হাসছে তা তন্ময় বুঝলেও ওরও বুঝল না বোধ হয়। বোকা বোকা চোখে দেখছে সবাইকে। তন্ময়ের চোখে চোখ পড়ে এবার। নিগুড়ভাবে চেয়ে থেকে ধীর গলায় তন্ময় নিজ অজান্তেই বলে বসে, অফিস যাচ্ছি, আসি। কান সকলের খারাপ হয়েছিল। কথাটি কমবেশ সবার কর্ণগোচর হলো। দ্বিতীয় দফায় উচ্চস্বরে হেসে উঠল সকলে। তন্ময় অনির্মিতভাবে ব্যাগ হাতে বেরিয়ে এলো দ্রুত পদচারণে। বাগানে পৌঁছে আটকে রাখা দীর্ঘশ্বাসটুকু ফেলবে তখনই খেয়াল করলো সম্মুখে মোস্তফা সাহেব দাঁড়িয়ে, যেন তার জন্য অপেক্ষা করছে ভদ্রলোক। সবাবা ছেলের মধ্যে সেখানেই সেই মুহূর্তেই দাঁড়িয়ে কিছু মুহূর্ত তর্ক বিতর্ক চলল। সেই তর্ক বিতর্ক থামলো আনোয়ার সাহেবের উপস্থিতিতে। মোস্তফা সাহেব এবং আনোয়ার সাহেব একসঙ্গেই বেরিয়ে পড়েছেন। তন্ময় নিজের গাড়িতে উঠে বসেছে। গাড়ি স্টার্ট করেই বাঁ দিকে চাইল। ওরও এগিয়ে আসছে, সঙ্গে সাবিহাও আছে। ওদের আসতে দেখে কাজ নামিয়ে দিল। সাবিহা মিটমিট করে হেসে শুধালো, আমাদের সামনের পাল্লানে নামিয়ে দিবা? তন্ময় ভ্রু তুলে জিজ্ঞাসা ভঙ্গিতে। এত সকালে পার্লারে কি? সাবিহা ডান চোখ টিপে রহস্যময় ভাবে বলল, ওরও নাক ফোরাবে। আশ্চর্য হলো তন্ময়। নাক ফুটো করবে হঠাৎ সেটা কেন? তা বিয়ের পর দিনই সে খানিক ভেবে দেখল দেশের মেয়েরা সাধারণত বিয়ের পরপরেই নাক ফুরিয়ে নেয়। এ যাত্রায় তার চকিত দৃষ্টি উড়ুতে পড়ে। ওর কান দুটো রক্তিম, ও অন্যদিকে চেয়ে আছে। তন্ময় নিজেও কল্পনা জল্পনায় ব্যস্ত হয়ে পড়ে। ওরকে নাক ফুলে কেমন লাগবে? পরপরই নিজের ভাবনায় মাটি চাপিয়ে গম্ভীর কণ্ঠে ধমকের সুরে বলে, নাক ফুরাতে হবে কেন? তাও এসবের দরকার নেই। যা ভেতরে। এতটুকু বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাতে ফিরে লক্ষ্য করে ওরও নাক ফুরিয়েছে।
খুব সুন্দর একটি ডায়মন্ডের নাকফুল পরে আছে। এই সাধারণ বিষয়টা ঝড় তুলল তার বুকে। ইচ্ছে করলো ছুঁয়ে দেখতে, চুমু খেতে। দারুণ সৌন্দর্যের প্রতীক হয়ে দাঁড়ালো ওই নাকফুল ওর মুখ জুড়ে। একদিন সুযোগ পেয়ে সে চুমু বসিয়েছিল। তারপর তারপর এক একটি দিন একই গতিতে একই নিয়মে চলতে লাগলো। মন মতন ওর সঙ্গে সময় কাটানো দুষ্কর হয়ে দাঁড়ালো বটে। বাড়ির সবাই তাদের চোখে চোখে রাখে। একা ওকে পাওয়াটা অসম্ভব হয়ে পড়েছে। দূর হতে এক পল দেখা, ব্যাস। মাঝে মধ্যেও অবশ্য সঙ্গ পাওয়া যায়, গেলেও সময় যেন কিভাবে চলে যেত। এভাবেই তো কেটে গেল 3টা বছর, কতগুলো বসন্ত। ফেব্রুয়ারি মাস, বসন্তকাল, বাংলায় ফাল্গুন মাস। আজ 14 তারিখ, ভালোবাসা দিবস। এই দিনে ঢাকা শহরের পথঘাটে ধর্মঘট পড়ে, ভালোবাসার ধর্মঘট। আকাশে বাতাসে আয়ুতে বায়ুতে উড়ে বেড়ায় ভালোবাসাটা। ডানে বামে উপরে নিচে সবখানি বিভিন্নভাবে উপস্থিতি থাকে কপত কপতিদের। এহেন দিনের 7 সকালে তন্ময় ধানমন্ডির লাভনা রেস্টুরেন্টে নির্বিকার মুখে বসে। পরনে সাদা রঙের পোলো শার্ট, সাথে কালো কার্গো প্যান্ট। চুলগুলো অপরিপাটিভাবে কপালে পরে শূন্যে চেয়ে থেকে হাতের গরম কফিটায় হুটহাট চমক বসাচ্ছে। এ যাত্রায় মাথা না ঘুরে শুধু চোখের মনি ঘুরিয়ে আর চোখে একটিবার দেখে নিল পাশাপাশি একদল মুখোমুখি বসা দুজন ব্যক্তির ছলাকলা। অয়নের সঙ্গে খুব একটা প্রীতিপূর্ণ সম্পর্ক নেই মোস্তফা সাহেবের। বিশেষ একটি কারণে অয়নকে দু চোখে দেখতে পারে না ভদ্রলোক। মুখ চোখ গম্ভীর করে রাখেন চূড়ান্ত পর্যায়ে, যেন অয়ন কোটি টাকা তার থেকে চুরি করে নিয়েছে। অবশ্য কোটি টাকা না নিলেও একমাত্র মেয়ে তো চুরি করেছে। ধুরন্ধর ছেলে মানুষ একটা, নাক টিপলে এক্ষুনি দুধ বেরোবে এমন ছেলের ভেতর মেয়েটা তার কি দেখল? কথায় আছে প্রেম অন্ধ। মেয়েটা নিশ্চিত অন্ধ হয়ে গেছে। মোস্তফা সাহেবের কপালে গুনে গুনে 4টা ভাঁজ পড়েছে। হাতের কফিটা পানির মতন ঠান্ডা হতে চলেছে। চুমুক দেবার বিন্দু মাত্র আগ্রহ নেই। এই বিচ্ছু ছেলেকে দেখলে তার খাওয়া দাওয়া হাওয়াতে মিলিয়ে যায়। বেলুনের মতন চুপসে আসে মুখশ্রী। আর এদিকে আরেকটা আছে তার ছেলে, চুপচাপ মুখে কুলু পেটে বসে। ওকে কি তিনি বসে থাকতে এনেছেন? কিছু বলবে তা না, একটি মাত্র আপন ছোট বোন ওর। সেই বোনের জন্য কি চিন্তা নেই? মোস্তফা সাহেব দুবার চোখ উঠিয়ে তাকালেন তন্ময়ের দিকে। ঈশ্বরা ইঙ্গিতে তিনি কথাবার্তা আগাতে বলবেন, কিন্তু ছেলে তাকে সেই সুযোগ দিলে তো দিচ্ছেই না। উদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বসে উপায়ন্তর না পেয়ে গলা খাকারি দিলেন। তন্ময় ডান ভ্রু তুলে তাকায়। জুবুথুবু হয়ে বসা অয়নও চায়। ছেলেটা প্রচণ্ড নার্ভাস, বুকের ভেতরটা ধুকপুক করছে। করবে না? বয়সে বড় প্রেমকার পিতা ভ্রাতা তার সম্মুখে গম্ভীর মুখে বসে আরে আরে গম্ভীর নিগুড়ভাবে চাইছে। তাকে শক্তপোক্ত ভঙ্গিতে দেখছে, আর সে আসামির ন্যায় মাথা ঝুঁকিয়ে আছে। এছাড়া আর করার কিছু কি আছে? নেই। সখ্যতা করতে হবে। ভবিষ্যৎ শ্বশুরকে পটাতে না পারলে কেমন পুরুষ সে? নিজেকে ধাতস্থ করল অয়ন। উৎসুক চোখে চেয়ে সে ভদ্রভাবে 1 গ্লাস পানি এগিয়ে ধরল। অন্য হাতে একটু টিস্যু বাড়িয়ে বলল, আঙ্কেল, একটু গলাটা ভিজিয়ে নিন, ভালো লাগবে। মোস্তফা সাহেব কঠিন মুখে শক্ত চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালেন, আসল বয়স কত তোমার? স্মার্ট কার্ড কোথায় এনেছো তো? আর পিএসসি, ডিএসসি, এইচসি, এইচএসসি আর অনার্সের সার্টিফিকেট কোথায়? অয়ন শুকনো ঢুক গিল। এক পল অসহায়ভাবে তন্ময়ের দিকে তাকালো। আমতা আমতা করে বলল, এসব তো আনতে বলেননি আঙ্কেল। মোস্তফা সাহেব চোখ দুটো বড় করে ফেললেন, চোখ রাঙিয়ে শাসালেন, বলতে হবে কেন? এসব ইম্পর্টেন্ট তুমি জানো না? এতটুকু জানো না, কিন্তু প্রেম তো ঠিকই করতে জানো, অভদ্র ছেলে। অয়ন মিনমিনে ভঙ্গিতে জানালো, প্রেম তো রক্তে মিশে এমনিতেই এসে যায়, কিন্তু ভবিষ্যৎ শ্বশুর ঠিক কী দেখে পরীক্ষা নেয় তা তো জানতাম না। নির্বাক মোস্তফা সাহেব নিজের জবান হারিয়ে বসলেন। কিংকর্ত বিমূরতাকে একপল দেখে তন্ময় আড়ালে আবডালে সেকেন্ডের জন্য ঠোঁট টিপল। মোস্তফা সাহেব রাগিত গলায় বলে উঠলেন, এই ছেলে, ভবিষ্যৎ শ্বশুরকে তোমার মুখ সামলে কথা বলো। ভালোই ভালো বলছি, আমার মেয়ে তোমার হাতে আমি দিচ্ছি না। শুনছো, বুঝছো? কান খুলে মন দিয়ে শোনো, আমার মেয়েকে তোমার হাতে দেব না। অয়ন আশ্চর্য না হয়ে পারল না। এখানে তাহলে তাকে ডাকা হয়েছে কেন? প্রশ্নবোধক চোখে তন্ময়কে দেখল, তারপর মোস্তফা সাহেবকে। হতবাক গলায় শুধালো, এই কথা কি আমি সাইবাকে কল করে জানাবো? মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মেয়ের নাম বলে তাকে হুমকি দেওয়া হচ্ছে? তাকে?
শাহজাহান মুস্তফাকে? ধমকে উঠলেন তৎক্ষণাৎ। বলে দিবে মানে? তুমি আমাকে হুমকি দিচ্ছ? সাহস তো কম না তোমার। দেখছিস তন্ময়, দেখ এই ছেলের আসল রূপ। অয়ন স্বাভাবিক শান্ত গলায় বলল, আমাকে সাবিহা বলেছে আপনি আমাদের মেনে নিয়েছেন, ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলতে এসেছেন। আমি সেভাবেই তৈরি হয়ে এসেছি। মুস্তফা সাহেব কি ইচ্ছে করে এসেছে? শখে এসেছে নাকি? নেহাতি মেয়ের মুখ পানে চেয়ে এসেছে। মেয়ের কান্নাকাটি তিনি বাবা হয়ে মেনে নিতে পারছিলেন না বলেই বাধ্য হয়েছেন মেনে নিতে। অয়ন সিরিয়াস হলো, চোখ মুখ শান্ত স্থির করে তাকালো, কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আপনি আমাকে বলেছেন সাবিহাকে পেতে আমায় যোগ্য হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি 2 বছর সময় নিয়েছিলাম, বলেছিলাম 2 বছরে নিজ পায়ে দাঁড়িয়ে দেখাবো, নিজের ইনকাম সোর্স দেখাবো। 3 বছর হতে চললো। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি আমি দিয়ে রেখেছি। কথা মতো আমি নিজের ব্যবসা শুরু করেছি, বেশ কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি। ইনভেস্ট শতগুণে বেড়েছে। মার্কেট স্টক কিনেছি। সাবিহাকে সুখে রাখার মতন অবস্থা হয়েছে আমার। এখন আপনার প্রতিশ্রুতি রাখার পালা আঙ্কেল। মোস্তফা সাহেব অন্যদিকে ফিরে রইলেন, মুখে রানি তার। তন্ময় কফিটা টেবিলে রাখলো, অয়নের চোখে চোখ রেখে প্রশ্ন করলো, আন্টি আঙ্কেল মেনেছেন? তাদের কোনো রকমের আপত্তি নেই তো? অয়ন মাথা দুলিয়ে বলল, নেই ভাই, তারা মেনেছেন। আর বাদবাকি কে মানলো না মানলো, আই ডোন্ট কেয়ার। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। তন্ময় অয়নও উঠে দাঁড়ালো। মোস্তফা সাহেব এই যাত্রায় পরিপূর্ণ দৃষ্টি অয়নের দিকে রেখে বললেন, তোমার মা বাবাকে বাসায় আসতে বলো, বাকিটা তাদের সাথেই বলবো। কথাটুকু শেষ করে তিনি দরজার দিকে হাঁটা ধরলেন। তন্ময় অয়নের কাজ চাপটালো আশ্বস্ত করবার ভঙ্গিতে। অয়নের চোখ উজ্জ্বল হয়ে আছে নক্ষত্রের মতো। খুশিতে আত্মহারা হয়ে প্রফুল্ল গলায় বলে, ধন্যবাদ ভাই, আমি নিরাশ করব না। সাবিহাকে সুখে রাখবো, ভালো রাখবো। তন্ময় হেসে ফেলে। আই ট্রাস্ট ইউ, অল দ্য বেস্ট। তন্ময় বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। গাড়ির সামনে মোস্তফা সাহেব দাঁড়িয়ে আছেন শটানভাবে। তন্ময় পকেট থেকে চাবি বের করলো, চাবি চাপ দিয়ে গাড়ি আনলক করলো। মোস্তফা সাহেব উঠে বসলেন। অপর পাশ দিয়ে ড্রাইভিংয়ে বসলো তন্ময়। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, সিট বেল্ট বেঁধে নাও বাবা। ছেলের কথা মতন মোস্তফা সাহেব সিট বেল্ট বাঁধলেন। তবে তিনি অন্যমনস্ক, চিন্তিত বড়। বাবার মুখ দেখেই বুঝে নিল তন্ময়। নরম গলায় বলতে লাগলো, যা হয়নি তা নিয়ে এত উলটপালট চিন্তাভাবনা কেন করছো বলো তো? মোস্তফা সাহেবের কণ্ঠে পিতৃসম দুশ্চিন্তা। বাবা হয়ে নিয়ে তারপর বুঝবি। তন্ময় কুটিল হাসলো, গাড়ি স্টার্ট করলো। বিচিত্র গলায় বলে ফেললো, সুযোগ কই দিচ্ছ? মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মোস্তফা সাহেব। চোখ গরম করে তাকান, শাসাতে শুরু করেন ছেলেকে। লজ্জা করে না তোর এসব বলতে? বিবেক নেই তোর? এতটুকু মেয়েটা এক সময় বনত হতো। তন্ময় নির্বিকার গলায় বলে বসলো, বিবেক আছে বলেই এখনো বাবা হইনি। লজ্জা শরম আমার এভাবেও একটু কম, জানোই তো। মোস্তফা সাহেব এই দামড়া ছেলের সঙ্গে আর একটি কথাও বললেন না। বাসায় ফিরতে তন্ময়কে সবাই ঘিরে ধরলো। সবাই বলতে সাবিহা, রুবি, দীপ্ত আর আকাশ। তাদের উৎসুক হাবভাব দেখে তন্ময় ভ্রু তুলল। আকাশের ইশারায় চোখ তুলে লিভিং রুমে চাইতেই স্তম্ভিত হলো। একটি বড় গোলাপ ফুলের তোড়া। আঙ্গুল তুলে সেটা দেখে শুধালো, কার এটা? সাবিহা মুখ খুলেছিল জবাব দেবার জন্য, তবে দিতে পারল না। তার পূর্বে দোতলা হতে রিনরিনে পাতলা মেইলি কণ্ঠ তেরসা ভঙ্গিতে বলে উঠল, ডিরেক্টর, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ফ্রম সামিয়া। তন্ময় ভ্যাবাচাকা খেয়ে উপরে তাকালো, তবে কণ্ঠের মালিকের দেখা পেল না। পাশ থেকে রুবি ফিসফিসে জানালো, ভাইয়া তুমি যাওয়ার পরপরই এই ফুলের তোড়া আসে, সেন্টার সামিয়া, আর ছোট নোট আছে সঙ্গে, সেখানে লেখা ডিরেক্টর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তন্ময় বিরক্ত হলো, দীর্ঘশ্বাস ফেলল। সামিয়া তার অফিসের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছে, তাই অজান্তেই এমন দুঃসাহস দেখাতে পেরেছে। মাসখানিক তো হলো জয়েন হয়েছে। এই মেয়ে কি জানে না সে ম্যারিড? এতদিনে তো জানার কথা। আশ্চর্য। লিভিং রুমের দিকে আর এগিয়ে গেল না, বরঞ্চ আকাশের উদ্দেশ্যে বলল, এটাকে আপাতত বাইরে রেখে আয়। আকাশ মিনমিনে কণ্ঠে শুধালো, মৌমাছি কি সব তোকেই দেখে? কোথা থেকে আসে এরা? তন্ময় অসহায় এই বিষয়ে। সে কি এসব মৌমাছি চায়? চায় না, বরং দূরে দূরে থাকে। তার এই জীবনে সে শুধু একটা মৌমাছি চেয়েছে। সেই মৌমাছি নিয়েই তার জগৎ সংসার। তন্ময় সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে।
অরুর ঘরের দরজা বন্ধ। ধীরে সুস্থে দুটো করাঘাত করে, তবে জবাব নেই। কণ্ঠ খাদে নামিয়ে ডাকে। অরু, ভেতর থেকে মেঘের মতন শান্ত কণ্ঠ শোনা গেল। কেউ নেই ভেতরে, দূর হন। ছাদ থেকে নামছিলেন জবেদা বেগম। তাকে দেখে তন্ময় সরে যায়। নিজের রুমে ফিরে এসে অরুকে কল করে। মেয়েটার সঙ্গে সঙ্গে কল কেটে দেয়, যেন কল কাটার জন্য ফোন হাতে নিয়েই বসেছিল। তন্ময়ের মনে পড়ল গতকাল রাতের কথা। অরু বিড়াল ছানার মতন তার চারিপাশে ঘুরঘুর করেছিল, আজ বেরোবে বলে। ভেবে চিনতে মেসেজ পাঠায়, ঘুরতে যেতে চাচ্ছিলি না? রেডি হয়ে নাম। অরুর ভ্যাঙ্গানো ধরনের শর্টকাট জবাব এলো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ডিরেক্টর। তন্ময় 2 সেকেন্ড সময় নিয়ে লিখল, রেডি হয়ে নাম, অপেক্ষা করছি। যাব না। তন্ময় মেসেজটি দেখে হাসলো, জবাব না দিয়ে রুম ছেড়ে বেরোলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। মোস্তফা সাহেব লিভিং রুমে শান্ত মস্তিষ্কে বসে চা খাচ্ছেন। পাশেই জবেদা বেগম বসে। তন্ময় বেরোতে বেরোতে বলল, অরুকে নিয়ে একটু বেরোচ্ছি, সন্ধ্যার আগেই ফিরে আসবো। মোস্তফা সাহেব বাঁকা চোখে এক পল ছেলেকে দেখলেন, তবে মুখে কিছু বললেন না। চা খাওয়াতে মনোযোগী হয়ে রইলেন। অপরদিকে জবেদা বেগম বোঝার ন্যায় হাসলেন। বেরিয়ে এসে তন্ময় ড্রাইভিংয়ে উঠে বসল। সূর্যের রোশনি চোখে লাগায় সানগ্লাস পরে নিল। অপেক্ষারত সে কয়েকবার সদর দরজার দিকে তাকালো। অরু বেরোলো 20 মিনিট পর। অঙ্গ প্রত্যঙ্গে ল্যাপটানো রক্ত লাল রঙের কামিজ, লম্বা চুলগুলো ছাড়া, যা কোমর ছুঁয়ে আছে। কপালে ছোট কালো টিপ, ছোটখাটো হাস্যোজ্জ্বল মুখটা গম্ভীর করে রেখেছে। সূর্যের আলোতে ওকে রাগিত অপসরী লাগছে, তন্ময়ের রাগান্বিত অপসরী। অরু তরতরে পাশে এসে বসলো, দরজা লাগিয়ে অন্যদিকে ফিরে থাকলো। তন্ময় আর চোখে একবার চেয়ে গাড়ি স্টার্ট করলো। বাড়ি থেকে গাড়িটা বেরোতেই শুধালো, কোথায় যাবি? অরুর জবাব নেই। সে একচিত্তে বাইরেটা দেখছে। গাড়ির কাছেও আজ নামাতে বলছে না। ভালো রকম রেগেছে মনে হচ্ছে। তন্ময় চিন্তিত হয়, মস্তিষ্ক খুঁজতে শুরু করে পুরুষের রাগ ভাঙানোর রাস্তা। গাড়ির দুপাশের জানালার কাজ নেমে এলো। অঙ্গ প্রত্যঙ্গে কোমল হাওয়া ছুঁয়ে গেল। সকালের স্নিগ্ধ রোদের রোশনি মুখাবয়ব স্পর্শ করল। সুন্দর সকালের ব্যস্ত শহরটি দেখতে মন্দ লাগলো না তন্ময়ের। সচরাচর সে রাস্তাঘাট নিখুঁত চোখে দেখে না, প্রকৃতিতে মুগ্ধ হয় না। তবে মাস কয়েক ধরে নির্নিমেষ চোখে আশপাশটা দেখে। এই পৃথিবীর সৌন্দর্য পর্যবেক্ষণ করা সে অরুর থেকেই শিখেছে। ওর সব কিছুতেই বড় আগ্রহী। শহরের নীরব রাস্তাঘাট চঞ্চল চোখে দেখতে ব্যাকুল রয়। প্রকৃতি উপভোগ করতে ভালোবাসে। আকাশ ভর্তি তারা, পূর্ণাঙ্গ চাঁদ, সূর্যোদয় সূর্যাস্ত, নদী জল, ফুল গাছ, পাখিদের আনাগোনা সহ আরও অনেক কিছুতেই মুগ্ধ হয়ে বসে থাকে। ওর বিচলিত চোখের মুগ্ধতা তাকে ওসবের প্রতি আগ্রহ করে তুলেছে। আজকাল সেও পৃথিবীতে স্থাপিত অপরূপ সৌন্দর্য উপভোগ করে বেড়ায়। ওর মতন হয়তো মন প্রাণ দিয়ে ভালোবাসে না, তবে দেখতে তার আজকাল ভালোই লাগে। আরও অসাধারণ লাগে ওর পাশে খুব কাছাকাছি থাকলে। এই যে মহারানী পার্শ্ববর্তী সিটে উদাসীন ভঙ্গিতে বসে, মুখের আর নিশ্চল নিশ্চুপ ওরকে সে রীতিমতো ভয় পায়। সেবার ওই চঞ্চল চোখজোড়া তার পানে নাচে, কথাবার্তা না বলে দূরত্ব বাড়িয়ে তার হৃদয়ে ছুরি চালিয়ে রক্তাক্ত করে রেখেছিল। আহা, কতটাই না নিদারুণ ব্যথিত প্রহর্ষে পেরিয়েছে। সেই দিনগুলোর কথা ভাবতেই মন শীতল হয়ে আসে। তীব্রভাবে কেঁপে উঠে ভেতরটা। শক্তপুক্ত হাতজোড়া স্টিয়ারিং নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত। অবিচল চোখজোড়া সড়ক পথে চেয়ে আছে। এক ফাঁকে চূড়া চাহনি ফেলে ওরকে দেখে নিল। যুক্তির সুর তুলে একবারই নীরবতার সুতো ছিঁড়তে তন্ময় শুধালো, ব্রেকফাস্ট করেছিলি? অরু কয়েক মুহূর্ত চুপ থাকলো, হনহনিয়ে ফিরে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে এক রুখা গলায় সময় নিয়ে জবাব দিল, খেতেই তো নেমেছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাত সকালে এক অবিশ্বাস্য, অসাধারণ, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং, বিউটিফুল দৃশ্য দেখে খাওয়ার রুচি হুড়মুড়িয়ে চলে গেছে। এতটুকু বলে ক্ষণিকের জন্য থামলো, যেন নিজের মধ্যে পর্যাপ্ত দম গুছিয়ে নিচ্ছে। দম নিয়ে পরপরই তার ছা গলায় কলকল করে বলে গেল, ডিরেক্টরদের যে ভ্যালেন্টাইন উইশ করতে ফ্লাওয়ার্স পাঠাতে হয়, গেয়েও আমি জানতাম না। তাহলে তো আমিও পাঠাতাম আমার প্রিয় আনম্যারিড প্রফেসরকে। সমস্যা নেই, এখন জেনে গেছি, আজই পাঠা। তন্ময়ের চোয়াল শক্ত হলো, কপালে নীল শিরা উপশিরা ফুলে উঠল। চোখ রাঙিয়ে তাকালো, ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। এই চাপা স্বরের ধমকটা ওরুর ঠিকঠাক হজম হলো না। বদ হজম হলো বুঝি। সে ঠুটে ঠুট টিপে নাক ফুলালো। অভিমানী কণ্ঠে পরিষ্কারভাবে আদেশ ছড়ল,
গাড়ি থামান, আমি আপনার সাথে কোথাও যাব না, বাসায় ফিরবো। তন্ময় যেন শুনেও শুনল না। বিয়ের পর মেয়েটার সাহস গুনে গুনে 10 ধাপে বেড়ে গেছে। ভয় ডর বলতে কিছুই অবশিষ্ট নেই আর। আগে যাও ধমক টমক দিলে চুপসে যেত, এখন উল্টো তাকে চুপসে যেতে হয়। শাহজাহান তন্ময়কে প্রেয়সীর রাগিত টকবগে লালিত মুখমণ্ডল দেখে কণ্ঠ নরম করে বলল, আই ডোন্ট নো হার। যেভাবে পাঠিয়েছে সেভাবেই বাইরে রাখতে বলেছি। আই ডিডন্ট ইভেন টাচ দ্যাট থিং। কথার পিঠে ওরু মিনমিনে গলায় বলল, সাহস দিয়েছেন বলেই পাঠানোর স্পর্ধা করেছে। আমাকেও ভার্সিটিতে যারা যারা প্রপোজাল দেবে সবাইকে পরিষ্কার রিজেক্ট করব না, দোনামোনা করব, তাহলে পিছু লেগেই থাকবে, বাসায় বুকেও আসবে। মেইন রোডের পাশের গাড়িটা সজোরে ব্রেক কষল তন্ময়। ওর তেতু ঝাঁঝালো কথাবার্তা থামাতে পর মুহূর্তেই ওর ফুলা ফুলা নরম গাল দুটো ডান হাতের সাহায্যে চেপে ধরল। বুড়ো আঙ্গুল ডান গালে, বাকি 4 আঙ্গুল বাম গালে। রাগান্বিত তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, যে প্রপোজ করবে ওর পা ভেঙে ফেলবো, বাসায় ফুল পাঠাবে যে হাতে, ওই হাত ভেঙে ফেলবো, বোঝা গেল? কি রাগিত কণ্ঠখানা অসহায় হয়ে এলো এ যাত্রায়। আর কখনো বাসায় এসব আসবে না, কখনো না। চুপ এবার। ওর চোখ মুখ ছোট ছোট হয়ে এলো, হৃদয় কুচকে গেল। তন্ময় ওর গাল ছাড়লো, মুখটা দৃষ্টির কাছাকাছি থাকায় স্পষ্ট দেখলো ফর্সা গাল দুটো রক্তিম হয়ে গিয়েছে, আঙুলের ছাপ বসেছে। চোখের পলকে মাথাটা এগিয়ে ঝটপট 2 গালে গাঢ় চুমু বসিয়ে দিল। ওরও আশ্চর্য হলো এতটাই যে চোখ জোড়া বড় বড় হয়ে এলো। তন্ময় নিরুদ্বেগ ভঙ্গিতে পুনরায় গাড়ি স্টার্ট করলো, যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পূর্বে সড়ক পথে দৃষ্টি রেখে প্রশ্ন ছুড়ল, কেএফসি যাচ্ছি, তবে পার্সেল আনবো নাকি ওখানে বসে খাবি? ওরও তখনও স্তব্ধ, তবে দৃষ্টি ছন্ন ছাড়া এলোমেলো। ভুলবশত তার দিকে চাইছে না, জড়সড় ভাব বসবার। তন্ময় আর চোখে ওর কাণ্ড কারখানা দেখছে। কিছুক্ষণের মধ্যেই লাজুক ভঙ্গিতে মিটিমিটি হাসতে শুরু করেছে। ওর পূর্বের অভিমান পুটলা পুটলি বেঁধে পালিয়েছে, চঞ্চলতা ফিরেছে দৃশ্যমান রূপে। রয়ে শুয়ে মিহি গলায় জানায়, ভিড় হবে আজ, পার্সেল আনুন, গাড়িতেই খাবো। কেএফসির সম্মুখে গাড়ি থামালো তন্ময়। বেরিয়ে ওরুকে ভেতরে রেখে গাড়ি লক করলো চাবি দিয়ে। এগুলো কেএফসির ভেতর। ওরুর কথা মতন আজ দারুণ রকমের ভিড় কেএফসি জুড়ে। কপত কপতি দিয়ে প্রত্যেকটি টেবিল বুকড, দাঁড়ানোর জায়গাটুকু অবশিষ্ট নেই। পার্সেল নিয়ে বেরোতে তন্ময়ের 15 মিনিট লাগলো। খাবার ওরুর হাতে ধরিয়ে পুনরায় গাড়ি স্টার্ট করলো, উদ্দেশ্যহীন। ওরকে ঘুরিয়ে ফিরিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা। দুয়ার পেরোতেই আশ্চর্যজনকভাবে অয়নকে দেখা গেল। সে লিভিং রুমে বসে, হাতে চায়ের কাপ। তার সম্মুখে মোস্তফা সাহেব শক্তপোক্ত মুখ করে বসে। দোতলার পিলারের পেছনে সাবিহা নিজেকে আড়াল করে দাঁড়িয়েছে। ওরও আর চোখে মোস্তফা সাহেবের গম্ভীর মুখ দেখে দোতলায় চলে গেল। দাঁড়ানোর সাহস পেল না। তন্ময়কে দেখতেই দাঁড়াতে চাইল অয়ন। তন্ময় হাতের ইশারায় বসবার তাগাদা দিল, নিজেও ওর পাশে এসে বসলো। জিজ্ঞেস করলো, কি খবর? চোখ মুখ এমন কেন? অয়ন আর চোখে ভবিষ্যৎ শ্বশুরের মুখপানে চেয়ে বলল, সাবিহাকে ঘন্টাখানিকের জন্য নিতে যাচ্ছিলাম। তন্ময় হেসে সাবলীল গলায় বলল, তো যাও নিয়ে, কে আটকেছে? সাবিহা কোথায়? তারপর উচ্চ কণ্ঠে ডাকলো, এই সাবিহা, অয়ন অপেক্ষা করছে, তৈরি হয়ে নাম। মোস্তফা সাহেব আর কিছু বললেন না, তবে তার মুখাবয়ব পরিষ্কার জানাচ্ছে তিনি অসন্তুষ্ট। সাবিহা তৈরি হয়েছিল, ভাইয়ার পারমিশন পেতেই নেমে এলো সঙ্গে সঙ্গে। হাতে খানিক নির্বাক হলেন মোস্তফা সাহেব। পুনরায় চোখের সামনে পরিষ্কার হলো, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী? কিছুই, চুপচাপ দেখবেন শুধু। অয়ন সালাম জানিয়ে সাবিহাকে নিয়ে বেরিয়ে গেল। তন্ময় উঠে দাঁড়ালো, সিঁড়ির দিকে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলল, শুক্রবার অয়নের বাবা মা আসবেন, সাবিহাকে আংটি সেদিন পরিয়ে যাবেন। মোস্তফা সাহেব বুঝবার ন্যায় মাথা দোলালেন। আংটি পরিয়ে গেলে বিয়ের দেরি নেই, আগামী মাসে বিয়ের তারিখ পড়বে হয়তো। শাহজাহান বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, এক্সাপশনালভাবে আয়োজন না করলেই হবে নাকি? তবে মোস্তফা সাহেব আরেকটি বিষয় ভাবছেন, ওই বিষয়ে পার্সোনালি কথা বলতে হবে ছেলের সঙ্গে। তন্ময় উঠে এলো দোতলায়। ওরুর রুমের দরজা খোলা, যাবার সময় না চেয়েও তাকিয়ে বসলো। ওরু দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে ব্যস্ত হাতে অর্নামেন্টস খুলছে। তন্ময় ঠায় দাঁড়িয়ে কিছু মুহূর্ত দেখল। ওরু এক পর্যায়ে মাথা ঘুরিয়ে তাকালো, দৃষ্টি নিবদ্ধ হলো। আশ্চর্য ওরু শুধালো, কি হয়েছে?
তন্ময় শব্দ করে গলা পরিষ্কার করার ছুতোই নিজ রুমের দিকে যেতে নিয়ে বলল, এক মগ কফি দিয়ে যা। ওয়েদার ডিপার্টমেন্টের লোকজন কি নিজেদের কাজকর্ম ঠিকঠাক করে না নাকি? ছাতার মাথা গবেষণা করে। ইয়ার্কের একটা লিমিটেশন থাকা প্রয়োজন। ৮ ঘন্টা পূর্বে ওয়েদার দেখালেও আকাশ পরিষ্কার থাকবে, ঝকঝকে চকচকে পরিষ্কার যাকে বলে। অথচ এই অসময়ে এক ঝাঁক অসহ্য রকমের বৃষ্টির উদয় হয়েছে। ঝরঝরে তুখুর ঝুম বৃষ্টি নেমে একাকার। এই তো দুপুর বেলায় সুমিতা বেগম ছাদ থেকে কাপড় চোপড় নামিয়ে আনার দায়িত্বটুকু ওরুকে গুছিয়ে দিয়েছিলেন। ওরু বড় ধুরন্ধর চালাক চতুর মেয়ে মানুষ। সে ডিজিটাল যুগের ডিজিটাল ভঙ্গিতে ওয়েদারের মতিগতি দেখে নিয়েছে। ফুরফুরে মেজাজে সে আর কাপড় চোপড় নিয়ে মাথা ঘামাবার ফুরসত পায়নি। ঘুরতে বেরিয়েছে তন্ময়ের সাথে। ফিরেও কোনো হাব ভাব ছিল না কাপড় চোপড় নামিয়ে আনার। তন্ময় বাইরের বৃষ্টি দেখেই তড়িৎ ল্যাপটপ সরিয়ে উঠে দাঁড়ালো। ঘর ছেড়ে বেরোতেই ওরুকে দেখলো। ও উত্তেজিত ছন্ন ছাড়া ভঙ্গিমায় দৌড়ে সিঁড়ি ধরেছে ছাদের। চাপা সরে আর্তনাদ করতে করতে ছুটছে। দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়িয়ে সাহায্যের হাত বাড়াতে তন্ময় দ্রুত পায়ে পিছু নিল। তরিততার কাজকর্মে এই মেয়ে সাধারণের চেয়েও খুব স্লো হয়ে যায়। দেখা যাবে নিজেও ভিজছে আর কাপড় চোপড়ও। কাজের কাজ কিছুই করতে পারবে না। মনে মনে আওড়ানো দৃশ্যটুকুই তন্ময় ছাদে উঠে দেখল। ওরু ভিজে ভিজে তাড়াহুড়ো ভঙ্গিতে কাপড় চোপড় অন্ধের মতন টানছে তো টানছে। ইতিমধ্যে জবজবে ভিজে। ছাদের সাদা বাল্বের অস্পষ্ট আলোতে দৃশ্যমান হচ্ছে ওর চুল বেয়ে পড়া এক একটি বৃষ্টির ফোঁটা। তন্ময় দ্রুত পায়ে এগুলো। পেশিবহুল হাত দুটো অবলীলায় কাপড় চোপড় ছুটিয়ে নিচ্ছে। ইতিমধ্যে সেও পরিপূর্ণরূপে কাক ভেজা। কিছুক্ষণ পূর্বে পরিবর্তন করা টি শার্ট তার প্যাটানো শরীরে লেপ্টে রয়েছে। ওরও আর চোখে সেই দৃশ্য দেখল। পিটপিট নয়নে দেখে গেল। তন্ময় ওর অসভ্য দৃষ্টি খেয়াল করল না। সে কষিয়ে উচ্চ কণ্ঠে ধমকালো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কাপড় চোপড় নিয়ে ছাদ থেকে নাম। অরুর যেন চেতনা ফিরল। এলোমেলো দৃষ্টি দুলে কাপড় চোপড় বুকে নিয়ে ছুটে নামলো। দোতলার সুরি পথে সুমিতা বেগম দাঁড়িয়ে আছেন। তার দুহাত কোমরে, তীক্ষ্ণ রাগান্বিত দৃষ্টিতে চেয়ে আছেন অপলক, যেন এখনই চিবিয়ে চিবিয়ে ওরুকে খাবে। মায়ের গরম পানির মতন ফুটন্ত হাবভাব দেখেই সে ঢুক গিলল। তন্ময়ও সেই মুহূর্তেই নেমে এসেছে। ভেজা চুলগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে বলল, কিছু বলো না চাচি, আমার সাথে বেরিয়েছিল দেখে হয়তো মনে ছিল না। সুমিতা বেগম পূর্বের তুলনায় নমনীয় হয়ে এসেছেন তন্ময়ের প্রতি। তন্ময়ের কথা মতন আর বকাঝকা করলেন না, তবে চাপা স্বরে দুটো ধমক ঠিকই দিলেন। এক প্রকার কেড়ে নিলেন আধ ভেজানো কাপড় চোপড়গুলো। অস্পষ্ট স্বরে বকতে বকতে নিস্তলায় নামছেন। সুমিতা বেগমকে নিজ চোখে যেতে দেখে তারপরেই নিজের রুমে ঢুকলো তন্ময়। ভেজা কাপড় চোপড় বদলে বেরোলো। অরুর রুমের দরজা আধ ভেজানো। এক কাপ কফি সে চেয়েছিল। এক জনম হয়ে এসেছে তার নসিবে মিললে তো। অগত্যা সে নিজে নামলো নিচে কফি বানানোর উদ্দেশ্যে। মোস্তফা সাহেব লিভিং রুমে বসে, তার হাতে সংবাদপত্র। ভদ্রলোক বারংবার দেয়াল ঘড়িতে নজর বোলাচ্ছেন। ঠিক কী কারণে ঘড়িতে দৃষ্টি পায়চারি করছেন তা তন্ময় বুঝল না। অবুজের মতো কফির জন্য রান্নাঘরে পানি বসালো। রান্নাঘরে কেউই নেই। জবেদা বেগম পাশের বাড়ি গিয়েছেন মুফতি বেগমকে নিয়ে। চুলে বসাতেই তন্ময়ের টনক নড়ল। সন্ধ্যায় অয়ন এসে সাবিহাকে নিজের সঙ্গে নিয়ে বেরিয়েছিল। বিষয়টা ভুলে বসেছিল সে। ঘড়িতে নজর বুলিয়ে দেখল এখন 9:30। রাত হয়েছে ভালোই। পকেট থেকে মোবাইল ফোন বের করে তন্ময় অয়নকে কল করলো। 3 বার রিং হতেই রিসিভ হলো। স্থির গলায় তন্ময় শুধালো, কখন ফিরবে? উপাস হতে অয়ন আরও একটি ঘন্টা চেয়ে নিল। তন্ময় সম্মতি জানিয়ে কল কাটল। পানি ফুটে এসেছে। দুটো মগ নামিয়ে নিল উপরের কাবার থেকে। একটি মগে দুধ চিনি কফি মিলিয়ে বানালো। 1 চামচ মুখে তুলে টেস্ট করে নাক কুচকালো। তার নাক কুচকে এসেছে মানে পারফেক্ট। ওটা পাশে রেখে নিজের জন্য তেতো কফিটা করে দুটো কফির মগ 2 হাতে তুলে রান্নাঘর ছাড়ল। মোস্তফা সাহেব ছেলেকে দেখে প্রশ্ন ছুড়লেন, সাবিয়া কত দূর? তন্ময় সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জানালো, আর 1 ঘন্টার মধ্যেই চলে আসবে, চিন্তা করো না। মোস্তফা সাহেবের মুখাবয়ব অসন্তুষ্ট, তবে কণ্ঠে আকাশ সমান আগ্রহ নিয়ে জানতে চাইলেন, আমার জন্য করলে না যে? জিজ্ঞেসও তো করলে না আমি খাবো কি না। তন্ময়ের হেলদোল হলো না, বরঞ্চ সে ঠাট্টা সুরে বিচিত্র গলায় জবাবে বলল, তোমার স্ত্রীকে বলো চা করে দিতে। কফি ইজন্ট ফর ইউ।
কফিটা অত্যন্ত অপছন্দ করেন মোস্তফা সাহেব। অপরদিকে চায়ের প্রতি তন্ময়ের এক আসমান সমান অনীহা। বাবা ছেলের মধ্যে এই কফি চায়ের বিদ্রোহ যেন শেষ হওয়ার নয়। মোস্তফা সাহেব চোখ মুখ কালো করে সংবাদপত্রে দৃষ্টি ফেললেন। তন্ময় দোতলায় উঠে সে স্তব্ধ হলো। ওরু তার দিকে পিট করে তারই রুমের সামনে দাঁড়িয়ে ভেতরে উকিঝুঁকি দিচ্ছে। এই দৃশ্য নতুন নয়, পুরনো বড়। ও সবসময়ই এমন কাজকর্ম করে থাকে, তবু প্রত্যেকবার এহেন দৃশ্য সচক্ষে দেখে তার গম্ভীর মুখ জুড়ে হাসির বিচরণ খেলে। ওর দুপা তুলে মাথা বাড়িয়ে উকিঝুঁকি দেওয়ার দৃশ্যটি তাকে না হাসিয়ে ছাড়ল না এবারও। নিঃশব্দে সে চোখ বুজে হাসল কিছুক্ষণ। প্রাণ খোলা হাসি শেষ করে গলা পরিষ্কার করলো, শব্দ তুলে। ওরু চমকালো, ভরকালো, তারপর লাফালো। তড়িৎ পেছনে ফিরে তন্ময়কে দেখে বোকার মতন হাসলো। 2-3 দফায় হাসার প্রচেষ্টায় সাফাই গাওয়ার সুরে আগ বাড়িয়ে জানালো, কফির জন্য জিজ্ঞাসাবাদ করতে চাচ্ছিলাম। তন্ময় জবাব দিল না, তবে এগিয়ে এসে চিনি দুধের সঙ্গে মিশ্রিত কফিটা ওরুর হাতে ধরে দিল। নিজের কফির মগ নিয়ে নিজের রুমে চলে এলো। আগোচরে নিপুণ দৃষ্টিতে একটিবার খেয়াল করে নিল ওরু আসছে কিনা। তার বিশ্বাস ও পিছু পিছু তরতরিয়ে আসবে। হলো তাই। ওরু দ্রুত পায়ে তন্ময়ের রুমে চলে এলো। বিছানায় পা দূরে বসলো। দুপা নাড়াতে নাড়াতে 2 হাতে কফির মগ ধরে চুমুক বসালো। এক চুমুক খেয়ে চোখ বড় বড় করে শুধালো, এত মজার কফি কি আপনি বানিয়েছেন তন্ময় ভাই? তন্ময় পাশ ফিরে চায়, তবে জবাব দেয় না। মুখে কুলু পেটে চেয়ারে এসে বসে। সে কি আর বলতে পারবে? যেটা আমি খেয়ে বিরক্ত হই সেটি তোর মুখে মধুতে রূপান্তরিত হয়, তাই তোর পছন্দের কিছু বানানো কঠিন কিছু নয়। ওরু কফিতে চুমুক দিতে দিতে ওয়েদার ডিপার্টমেন্ট নিয়ে গবেষণা শুরু করলো। দেখলেন দেশের আবহাওয়া গবেষণার কি বিশ্রী পরিস্থিতি। সকাল থেকে এই পর্যন্ত দেখালো পরিষ্কার আকাশ থাকবে, কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে এখন আকাশ থেকে কি নামছে? মধু। আর এদের ওপর ভরসা করা যাবে না। আমার মতন সাধারণ জনগণের কত ভোগান্তি। তন্ময় ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে সাবলীল গলায় বলল, ভোগান্তি হতো না যদি সময় মতন কাপড় চোপড় নামিয়ে আনতি। ওরু সচরাচর দমে যাবার পাত্রী নয়, তবে এ যাত্রায় খানিক দমল। তবু নিভু নিভু চোখে চেয়ে বিড়বিড় করে ওঠে, আমায় ভুল ইনফরমেশন দিলে দোষ কি আমার? দোষ ওদের। বারান্দার দরজা খোলা। বাতাসের সঙ্গে ভেসে আসছে বৃষ্টির সুভাষ সুর। মোহনীয় কণ্ঠে সুর তুলে যেন বৃষ্টি গান গাইছে। ওরু বিছানা ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালাটা খুলে দিতেই হুড়মুড়িয়ে হাওয়ার সাথে বৃষ্টি মিশে তাকে ছুঁয়ে যায়। চোখ মুখে বৃষ্টির ফোঁটা এসে ভিড় জমায়। আর চোখে এই দৃশ্য তন্ময় দেখল। খানিক কাঁপলো ল্যাপটপের কিবোর্ডে থাকা তার হাত দুটো। দৃষ্টি নিবিড় হলো। লম্বা ঘন কালো চুলগুলো এখন আধ ভেজা উরুর। বৃষ্টির স্পর্শে চোখ বুজে নিচ্ছে, মিষ্টি করে হাসছে আর একটু একটু করে কফি খাচ্ছে। এই নিদারুণ দৃশ্য যেন এক টুকরো সুখ হৃদয়ের দারুণ প্রশান্তি দিয়ে গেল। আনমনে উঠে দাঁড়ালো সেও। ঠিক গরুর পেছনে এসে দাঁড়ালো। মনে পড়ল অন্য একদিনের কথা, যখন সে জবেদা বেগমকে নিয়ে ভাড়া বাড়িতে উঠেছিল। সেদিন লোডশেডিং হয়েছিল, বাইরে ছিল তীব্র বৃষ্টি। আর হাতে হাতে কি যেন ছিল, কফি না চা তন্ময় ঠিক মনে নেই। তবে একই ঘটনা ঘটেছিল সেদিন প্রায়। এখন শুধু লোডশেডিং হওয়া বাকি। মৃদু হাসতেই আশ্চর্যজনকভাবেই লোডশেডিং হলো তীব্র ধ্বনি তুলে। কোথাও যেন বজ্রপাত ঘটেছে। এহেন কাণ্ডতে ওরও একটু ঘাবড়ালো না। না সে নড়ল, কেমন দাঁড়িয়ে রইল ঠায়। বৃষ্টি তখনও ওর জানালার বাইরে। তন্ময় হাসলো। সেবার সে জিজ্ঞেস করেছিল, ভয় করছে না? ওরু কতটা অবলীলায় সরল গলায় বলে ফেলেছিল, আপনি আছেন না? এবারও যদি সে একই প্রশ্ন করে ওরুর জবাব কি হবে? ভিন্ন কিছু নাকি আগেরটাই? তন্ময় উৎসুক হয়ে পড়ে। তবে নিজের উৎসুক ভাব সযত্নে আড়াল করতে সক্ষম হলো। কণ্ঠ সাধারণ করে প্রশ্ন করল, ভয় করছে না? প্রশ্নটি করে সে আধারে মৃদু হাসল। অপেক্ষায় রইল চিরচেনা সে জবাবটির। তবে মিনিটের মধ্যে এলো না। তন্ময় তবু হেসে দাঁড়িয়ে থাকলো। আর একটু কাছে এগুলো। যখন সে ভাবলো মেয়েটা বোধ হয় তার প্রশ্ন শুনেনি, তখনই ওর স্তব্ধ আধারে ধীর বরঞ্চ পরিষ্কার গলায় জবাবে বলল, পেছনেই আমার স্বামী আছে তো। এই একটি বাক্যে কি যে ছিল তন্ময়ের জানা নেই। তবে তার অঙ্গ প্রত্যঙ্গ জোরে শিহরণ বয়ে গেল। অবলোক হলো দৃষ্টি, স্তব্ধ হলো শরীর, হৃদয় সব। ধিম মারা বাজুরা শক্ত হলো জমিনে। অন্ধকার বিচ্ছিন্ন করে ওরুকে দেখতে চাচ্ছে তার ব্যাকুল দৃষ্টি। তবে পারছে কই? বাধ্য হয়ে দ্রুত গতিতে দুপা এগিয়ে পরিপূর্ণ ওরুকেই জাপটে ধরল পেছন থেকে।
ওরু কেঁপে উঠল দৃশ্যমান রূপে। হাতে থাকা কফির মগটাও নড়বড়ে হলো, তবে কফি পড়ল না। নিস্তব্ধ এই আধারে কক্ষ জুড়ে শুধু বৃষ্টি আর নিঃশ্বাস প্রশ্বাসের ধ্বনি শোনা যাচ্ছে। তন্ময়ের টেনে নিয়ে ফেলা এক একটি গরম শ্বাস প্রশ্বাস, ওর গলার কাছটায় পড়া এক একটি অসহ্যকর সুখময় যন্ত্রণা যেন। তবে আজ আর এই অনুভূতি থেকে পালানোর বিন্দুমাত্র চেষ্টা নেই তার। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। আধারে রাতের বুকে ঝমঝমিয়ে নামা বৃষ্টি এবারে রূপান্তরিত হয়েছে ইলশে গড়ি বৃষ্টিতে। বারান্দার কাচের স্লাইড ডোর পরিপূর্ণভাবে লাগানো হয়নি। আধখোলা হিমশীতল বাতাসের সঙ্গে বৃষ্টির ছিটেফোঁটা ধেয়ে এসে অঙ্গ প্রত্যঙ্গে মিশে যাচ্ছে। পরপর বিভৎস শব্দে বেশ কয়েকটা বজ্রপাত পড়েছে আশেপাশে। ওই সময়টাতে অন্যরকম আকাশের দেখা মিলল। এই যে কেমন মানচিত্রের মতন লম্বা সরু সাদা বেশ কিছু দাগ পড়ল আকাশের বুকে। মনে হলো আকাশটা কিছু খণ্ডে বিভক্ত। ক্ষণিকের জন্য দিনের মতন উজ্জ্বল হলো পৃথিবী। সেই আলোতে ওর সুশ্রী মুখের স্পষ্ট দর্শন ঘটল। কি দারুণ কায়দায় চোখ দুটো বন্ধ করে রেখেছে। নিপুণভাবে কাঁপছে ভরাট মসৃণ গোলাপি ঠোঁটজোড়া। এলোমেলো কালো চুলগুলো আশ্চর্য রকমের সৌন্দর্য বহর করে বসেছে। এক মুহূর্তের প্রাকৃতিক আলো যেন তন্ময়কে সম্মোহন করে গেল। ব্যাকুল হয়ে উঠল তার মন প্রাণ দৃষ্টি। পাজরা কেমন নিজ গতিতে কয়েক পা এগুলো। দুজনের মধ্যকার দূরত্ব অস্থায়ীভাবে বিলীন হয়ে গেল। বিদ্যুৎ লাইন ফল্ট হয়েছিল বুঝি, ট্রান্সফরমার ফিউজ হয়েছে নিশ্চয়ই, না হলে হয়তো কন্ট্রোল রুমের সুইচ টিপে দিয়েছে। ব্যাস, লাইন শাটডাউন। আরও কিছুক্ষণ না হয় থাকতো তেমন। এখনই কেন আসতে হলো বিদ্যুৎ? বাল্বের সাদা রোশনি অনুভব করে ঝটপট চোখ মেলে চাইল ওরু। লজ্জিত প্রার্থিত মুখমণ্ডল জুড়ে মুহূর্তেই কিংকর্ত বিমলতা আড়ষ্টতরা ভিড় জমালো। তন্ময়ের নিপুণ দৃষ্টিতে দৃষ্টি মিলতেই পর মুহূর্তে যেন লজ্জায় নিতে পড়ল। ঠোঁটজোড়া কেমন তীর তীর করে কাঁপল। শ্বাস প্রশ্বাস সহ বুকের ওঠানামার গতিও অস্বাভাবিক দ্রুততম গতিতে চলল। তন্ময় তখনও এক চিত্তে চেয়ে দেখল সবটাই। খেয়াল করলো খুঁটিনাটি ওর সব হাবভাব কাজকর্ম। কেমন বিড়াল ছানার মতন দৃষ্টি ঘোরাচ্ছে, যেন চুরি করেছে কিছু একটা। অনেকটা মাছ চুরি করে ধরা পড়া বিড়ালের মতন। তন্ময়ের ঠোঁট জুড়ে তখন দুর্লভ হাসির বিচরণ। দুষ্টুমির তাগিদে দুপা এগোতে এগোতে প্রশ্ন ছুড়ল, কিছু একটা রাশেই ছিলি? এহেন প্রশ্নে অরুর আশ্চর্যতার সপ্তমে পৌঁছালো। চোখ জোড়া বড় বড় হয়ে এলো। কোনো রকমে আটকে আসা গলায় আমতা আমতা ভঙ্গিতে বলল, কি? কই? না 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 তো, ভয় পেয়েছিলাম। থান্ডারস্টর্ম হলো না, এই জন্যই। তন্ময় সন্তর্পণে হাসিটুকু গিলে নিয়ে গাম্ভীর্যতা বজায় রেখে কয়েক কদম এগোতে নিতেই সঙ্গে সঙ্গে ওরও পিছুতে থাকলো তালে তাল মিলিয়ে। এক পর্যায়ে পিঠ ঠেকলো বারান্দার স্লাইডিং ডোরে। তন্ময়ের সুঠাম দেহখানার সম্মুখে প্রায় আড়াল হলো ওরুর ছোট্টখাট্ট দেহটি। তন্ময় মাথা ঝুঁকিয়ে কণ্ঠ নামিয়ে নিচু স্বরে বড় চতুরতার সঙ্গে শুধালো, আমি চুমু খাবো এই আশাই ছিলি? ওরুর সাথে সাথে চেঁচিয়ে উঠে অস্বীকার করে বসে। কখনো না। চোখ মুখ বন্ধ করে অমন কামুকে এক্সপ্রেশনস দিয়ে কি বোঝাতে চাচ্ছিলি তাহলে? ওরু আহত চোখে চেয়ে রয়। মিনমিনিয়ে সুরে জিজ্ঞেস করে, মনে এক্সপ্রেশন? লাইক ইউ আর ইগারলি ওয়েটিং টু বি কিসড বাই মি। ওর দুর্বল গলার প্রতিবাদে জবাব এলো মিনিট খানিক সময় নিয়ে। কখনো না। ও ওকে, তাহলে কি ধরে নিব তুই পছন্দ করছিস না আমার চুমু? ওর লজ্জায় স্তম্ভিত হলো। এসব কখন বললাম আমি? তন্ময় ভ্রু নাচিয়ে শুধালো, তার মানে পছন্দ করিস? করিস না? কি? কথার মার প্যাচে পড়ে কণ্ঠনালী স্তম্ভিত হলো ওরুর। স্বীকার করতেও লজ্জা লাগছে, না করেও উপায়ন্তর খুঁজে পাচ্ছে না। বিপাকে পড়া ওরুর মুখটা দেখে আনন্দিত হলো তন্ময়। ফিচাল হেসে ফেলল। সহাস্য মুখে হাত বাড়িয়ে ওরুর লালচে গাল টেনে দিয়ে সরে এলো। গিয়ে বসলো পূর্বের জায়গায়। ল্যাপটপটা খোলা তখনও। কাজে মনোনিবেশ হওয়া তন্ময়কে দেখে ওরু এবার আশ্চর্য না হয়ে পারল না। মানুষ কত রকম রূপে গুণে আবদ্ধ। আশ্চর্য আশ্চর্য। ওরু হতাশ নয়নে চাইল হাতে থাকা কফিটার দিকে। ঠান্ডা হয়ে গিয়েছে। শুকনো গলাটা ভেজে নিতে ডক ডক শব্দে ঠান্ডা কফিটায় কয়েক ঢোক গিলে নিল। ডান হাতে গালটা ডৌড়ে নিল। তন্ময় কফিটা বানিয়েছে বলেই বুঝে এত ভালো লাগছে। কফিটা খেতে খেতে আবারও গিয়ে বসলো তন্ময়ের সামনে। তন্ময় না তাকিয়ে নিজ কফির মগ তুলে এক ঢুক গিলল। কপাল কুচকে এলো মুহূর্তেই।
ঠান্ডা হয়ে আছে। কফির মগ পাশে রেখে প্রশ্ন ছুড়ল, পড়াশোনা নেই, গিয়ে পড়তে বস। কফিটা খেয়ে নি। তন্ময় কিভাবে বোঝাবে সামনেও থাকলে তার কাজে মন বসে না, মস্তিষ্ক চলে না, চোখও স্থির রয় না ল্যাপটপ স্ক্রিনে। ঘুরে ফিরে যে সম্মুখে বসা ওকে খুঁজে বেড়ায়। সাবিহাকে নিয়ে অয়ন শাহজাহান বাড়ি ঢুকলো রাতের 12:30। মুস্তফা সাহেব লিভিং রুমে শক্ত মুখে বসে আছেন। ঘুমে চোখজোড়া ছোট হয়ে এসেছে। চায়ের কাপ হাতে তিনি সজাগ থাকার প্রচেষ্টায়। তন্ময় মোবাইল বের করছিল কেবল। অয়ন সাবিহাকে সদর দরজার সামনে দেখেই দাঁড়ালো। অয়ন দ্রুত পায়ে এগিয়ে এসে নিয়ে যাওয়া গলায় জানালো, ভাইয়া গাড়িটা নষ্ট হয়ে গেছিল মাঝ রাস্তায়। আমি অয়নের আগাম বাক্য পূর্ণতা পেল না। কঠিন কণ্ঠে ধমকে ওঠেন মুস্তফা সাহেব। একদম মিথ্যে বলবে না, মিথ্যেবাদী ছেলে। প্রমিস করে প্রমিস রাখতে পারে না। তুমি ভবিষ্যতে কী রূপ দেখাবে আমি এখনোই দেখছি। কয়টা বাচ্চা দেখো, কোনো ভদ্রবাড়ির ছেলে এত রাতে করে বাইরে থাকে? অয়ন অপ্রস্তুত হয়ে পড়ল। সাহায্যের আবেদন নিয়ে দৃষ্টি ফেলল তন্ময়ের পানে। তন্ময় চোখে চোখ রেখে আশ্বস্ত করল, চুপচাপ শুনতে থাকার তাগিদা দিল। অয়ন ভদ্র ছেলের মতন মাথা নত করে হবু শ্বশুরের বকাঝকা শুনল। মোস্তফা সাহেব মিনিট খানেক ভাষণ ঝেড়ে চুপসে গেলেন। তন্ময় এই যাত্রায় বলল, সাবিহা, ওপরে যা। সাবিহা তরতরিয়ে সিঁড়ি বেয়ে উঠে চলে গেল। বাবার ভয়ে ফিরে আরেকটি বার চাইল অব্দি না। অয়ন তখনও দাঁড়িয়ে। মোস্তফা সাহেব কড়া চোখে অয়নকে মেপে চলে যেতে উদ্যত হলেন। তন্ময় সদর দরজার দিকে এগোতে এগোতে অয়নের উদ্দেশ্যে বলল, আয়। অয়ন পিছু নিতে নিতে পরিষ্কার গলায় জানালো, ভাইয়া আমি সত্যি বলছিলাম, গাড়ি ব্রেকডাউন খেয়ে বসে যায়, এর জন্যই লেট হয়ে গেল। আমি জেনে শুনে বাঘের খপ্পরে কেন পড়তে চাইবো? তন্ময় হাসল। আমার বাবাকে বাঘ বলা হচ্ছে? অয়ন লজ্জিত গলায় শুধরে নেবার ভঙ্গিতে অস্বীকার করতে উদ্যত হলো। আমি তা মিন করিনি, মানে বলতে চাই। বাগান পেরোতে পেরোতে তন্ময় উপরে তাকাতে দেখলো ওরু দাঁড়িয়ে অর্ধখণ্ডিত চাঁদ দেখছে। বৃষ্টি বন্ধ হতে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। শীতল বাতাস ছেড়েছে। চাঁদটা দারুণ সুন্দরভাবে জ্বলছে। হাত ঘড়িতে 12:45। এখনো ঘুমাতে যায়নি। তন্ময় দাঁড়ালো, গলা উছিয়ে ডাকলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? কটা বাজে? ওরু হাঁক চুকে উঠে হঠাৎ উচ্চ কণ্ঠের স্বরে নিচে তাকাতেই দেখে তন্ময় আর অয়ন দাঁড়িয়ে। ওরুকে দেখেই অয়ন হেসে হাত উঠায়। ওরু হেসে হাত দুলিয়ে শোধায়, কোথায় যাচ্ছেন? আমিও যাব। তন্ময় ভ্রু তুলে ফেলে। ফিরে যেন তোকে না দেখি। ঘুমাতে যা। অয়নকে নিয়ে তন্ময় বেরোয়। রাস্তাঘাট নিস্তব্ধতায় ঘেরা। কুকুর দল হাঁটছে, চেঁচাচ্ছে। ফাঁকা রাস্তায় হাঁটতে হাঁটতে তখনকার বিষয়টা নিয়ে তন্ময় এবারে বলে, আমার বাবা ওপরে ওপরে শক্ত হওয়ার মুখোশ পরে থাকে। সত্যি বলতে সে খুবই সফট হার্টেড, অত্যন্ত ইমোশনাল। তাকে দেখে এসব বোঝা মুশকিল। তোমায় সে পছন্দ করে, বুঝতে দিতে চায় না। শুধুমাত্র তোমার বয়সটা সাবিহার থেকে কম হওয়াতে ইনসিকিউর অনুভব করছেন। ধীরে সুস্থে মিলিয়ে যাবে, আমার বিশ্বাস। অয়ন কৃতজ্ঞতা প্রকাশ করার তাগিদে বলে, আমি বুঝতে পেরেছি, আমি আরও সতর্ক হব। যথাসম্ভব চেষ্টা করব আঙ্কেলের ইনসিকিউরিটি দূর করতে। কিছুই করতে হবে না। আমার বোনকে সুখে রাখো, ভালো রাখো, এটাই একমাত্র চাওয়া আমাদের। ওকে হাসি খুশি দেখা মানেই আমাদের জীবন সার্থক। ও তোমায় ভালোবেসে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেছে। ডু নট লেট হার ডাউন অয়ন। রেসপেক্ট হার, প্রোটেক্ট হার অ্যান্ড লাভ হার প্লিজ। অয়নের কণ্ঠে দৃঢ়তা। আই উইল ভাইয়া, আই উইল। নাহলে তো আপনারা আছেন, হাত পা ভেঙে দিবেন। তন্ময় হাসে, হাত উঠিয়ে চাপড়ে দেয় অয়নের কাঁধ। অয়নকে ওদের বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসে। অয়ন ঢুকতেই তন্ময়ও ফিরে আসে। সদর দরজা লাগিয়ে উপরে তাকায়। নিপুণভাবে চেয়ে খেয়াল করে ওরও লুকিয়ে আছে। চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একদম এই কথা শুনে না। শুক্রবার বলতে ছুটির দিন। শাহজাহান পরিবারের প্রত্যেকটি সদস্য এদিন বাসাতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। একসাথে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার চাওয়াটা যেন বাধ্যতামূলক। বাগানে বসে চা খেতে খেতে আড্ডায় মশগুল হয়ে পড়াও নিত্য নতুন কোনো বিষয় নয়। সকালের নাস্তায় আজ ছিল পরোটা। পরোটার সঙ্গে রাধা হয়েছে গরুর ভুড়ি ভুনা, আলু ভাজি, ডিম পোচ। নাস্তা খেয়ে কফি হাতে তন্ময় বাগানে এসে বসেছে কেবলই। ক্ষণিকের মধ্যে একে একে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব,
ওহি সাহেবও বাগানে এসে বসেছেন। আকাশের হাতে হানি বোতল। মধু খেতে সে ভালোবাসে, বিশেষ করে সাত সকালে ব্রেকফাস্টের পর খেতে তার দারুণ লাগে। এখনও হানি বোতল নিয়ে বাগানে উপস্থিত হয়েছে। একটি চেয়ার টেনে বসতে বসতে তন্ময়ের উদ্দেশ্যে প্রশ্ন করল, আজকের প্ল্যানিং কি? শুনেছিলাম আজ নাকি অয়নের ফ্যামিলি আসবে। কখন আসবে জানিয়েছে কিছু? তন্ময় নিরুৎসাহিত কণ্ঠে জানালো, সন্ধ্যায় আসবে। আনোয়ার সাহেব বড় ভাইয়ের পানে চেয়ে শুধালো, ভাইয়া, বাজার রসদ করতে হবে না? এখনই রওনা দিয়ে নাকি? হ্যাঁ রে তন্ময়, কজন আসবে জানিয়েছে কিছু? অয়নের বাবা মা, বড় চাচা, ছোট মামা মামি, ভাতিজি আর অয়ন। একজনই আপাতত। মোস্তফা সাহেব ছেলের মুখপানে চেয়ে বললেন। কি করব? তন্ময় ভেবে চিনতে জানালো, মা চাচিদের জিজ্ঞেস করো কি কি রান্নাবান্না করবে, সেই মোতাবেক লিস্ট করে দিক, আমি আর আকাশ গিয়ে নিয়ে আসি। ওহি সাহেব উৎসাহিত গলায় বললেন, তোদের যেতে হবে না, আমরাই যাই দিন ভাই। কতদিন বাজার যাই না, ঠিক বললাম তো ভাই? মোস্তফা সাহেব মাথা দুলালেন, কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বললেন। ছেলে দুটো আসুক সাথে। তন্ময় আওড়ালো, গোষ্ঠী ধরে বাজার করতে যাবা নাকি পুরো বাজারটা তুলে আনতে? আই এম কনফিউজড। জাবেদা বেগম যাবতীয় সরঞ্জামের লিস্ট ধরিয়ে দিলেন। লিস্টে নজর বুলিয়ে সেটি ভাঁজ করে পাঞ্জাবের পকেটে ভরে নিলেন মোস্তফা সাহেব। দু ভাই আর ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন সকাল সকাল। ওর অবশ্য সাথে যেতে চাচ্ছিল। তন্ময় চোখ রাঙাতেই দমে গেল, চোখ মুখ আধার করে ফিরে গেছে। তন্ময় ভাবুক হয়ে পড়ল। চঞ্চল বাচাল নির্ভূত এই মেয়েটাকে আগাগোড়া জেনেও যেন কিছুই জানা হলো না। নিখুঁত দৃষ্টিতে প্রাগাঢ় হৃদয় ব্যবহার করে কতটুকু বুঝেছে, কতটুকু জানতে পেরেছে, এর পরিপূর্ণ উত্তর তন্ময়ের অজানা। তবে ওর অজানা সব যে সে জানতে চায়। অন্যায় কি? অন্যায় হলেও বাকি ছোটোখাটো দেহের ওই মেয়েটিকে পা থেকে মাথা অবধি মুখস্থ করতে চাওয়াটা ম্যান্ডেটরি। ওর এমন কিছু থাকতে পারবে না যা সে জানে না, বোঝে না। গতকাল থেকে কালো কালো মেঘে ঢাকা আকাশটা এই বেলায় পরিষ্কার হয়ে এসেছে। রক্তিম সূর্যটি আকাশের পূর্ব দিকে বসে আছে। সূর্যের রশ্মি শহর জুড়ে ভ্যাপসা গরমের সৃষ্টি করছে। বৃষ্টির পরপর এমন তপ্ততা স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে যেন। এই গরমে ঘেমে নিয়ে একাকার হয়েছে তন্ময়। ঘামে পিঠ ভিজে টি শার্ট শরীরের সঙ্গে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গালের পাশ গলে টপ টপ করে ছড়ছে। মনে হচ্ছে গোসল সেরে বেরিয়েছে কেবলই। মুখটা রক্তিমের চূড়ান্তে। হাতে বাজারের ব্যাগ ভর্তি কাঁচা বাজার। ওজনওয়ালা ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে কেনাকাটা চলছে। মোস্তফা সাহেব আর চোখে একটিবার ছেলের এই দুর্দশা দেখলেন। দেখেই উৎসুক হয়ে পড়লেন। আনসান মনে মুহূর্তেই এগোলেন ছেলের সামনে। ব্যাগ ভর্তি বাজারটা নিজ হাতে নেওয়ার সামান্য চেষ্টা করলেন। তন্ময় আকস্মিক ডান ভ্রু উঁচিয়ে চাইল। মোস্তফা সাহেব স্বাভাবিক এবং সাবলীল গলায় বললেন, আমি নিই, দে ব্যাগটা। আনোয়ার সাহেব বড় ভাইকে টপকে তন্ময়ের সম্মুখে চলে এলেন। উদ্যত হলেন তন্ময়ের হাত থেকে ব্যাগটা নেবার জন্য। সে থাকতে বড় ভাইয়া বাজারের ব্যাগ টানবেন অসম্ভব। আমি নিচ্ছি ভাইয়া, দে তন্ময়, ব্যাগটা আমিই নিচ্ছি। ওহি সাহেব বড় বড় চোখে এই দৃশ্য দেখে তখনই নিজেও তরতরিয়ে এগোলেন। চোখের সামনে বড় দুটো ভাই বাজার ব্যাগ টানবেন আর সে ফাঁকা হাতে হাঁটবে, এও সম্ভব? বাম হাতটা কায়দা করে বাড়িয়ে উৎসুক কণ্ঠে বললেন, তন্ময়, তুই আমায় দে ব্যাগটা, ক্লান্ত হয়ে গেছিস, দে দে। আকাশের কপালে চার পাঁচটা তিক্ত ভাঁজ পড়ল। বিরক্ত চোখে দেখল নিজ পিতা সহ চাচাদের কার্যকলাপ। তার হাতেও তো বড়সড় একটি ব্যাগ রয়েছে, ব্যাগ ভর্তি এটাতেও বাজার। সেও ঘেমে নিয়ে একাকার হয়ে আছে। কই, তাকে তো এত আদিখ্যাতা করা হচ্ছে না। কালো মেঘে ঢাকা মুখটায় যেন আমাবস্যা নামলো, চাপা স্বরে ভেঙালো। একেবারে কলকাতার সিরিয়াল। এই অসহ্যকর গরমে তন্ময় বিরক্ত বটে। বিরক্তিতে মুখ বন্ধ। সে ব্যাগটা ডান হাতে শক্ত করে ধরে এগোতে শুরু করলো। কোনো প্রকার কথা বাড়ালো না। গরমে ত্যক্ত বিরক্ত সে সবাইকে পেছনে ফেলে রেখে এগোচ্ছে। মোস্তফা সাহেব দু ভাইকে কড়াকড়ি দৃষ্টিতে একটিবার পরখ করে নিলেন। নিজেও ছেলের পেছনে চললেন। সামনে কুদ্দুসের কষায়ের দোকানটা। দুপুরে রাগ দিয়ে দেশীয় তরতাজা গরু জবাই করা হয় সরাসরি। ওখান থেকে 5 কেজি গরুর গোস্ত নেওয়া হবে আজকের জন্য। তাহলে বাজার প্রায় শেষ প্রান্তে। লিস্টের সব কিছু ইতিমধ্যে নেওয়া শেষ। তন্ময় হাত বাড়িয়ে রিক্সা দাঁড় করালো একটা। চোখের ইশারায় আকাশকে বাজারের ব্যাগটা রাখতে দেখিয়ে নিজের হাতেরটাও রাখলো।
মোস্তফা সাহেব দু ভাই নিয়ে কুদ্দুসের দোকানের দিকে রওনা দিয়েছেন। অদূর হতেই কুদ্দুস বসা থেকে উঠে দাঁড়িয়েছে। শ্যামবর্ণের হ্যাংলা পাতলা মাঝবয়সী ভদ্রলোক, চোখ মুখ জুড়ে অমায়িকতা, ঠোঁটে দীর্ঘ হাসি লেপটে সালাম জানালো চেনা পরিচিত কণ্ঠে। মোস্তফা সাহেব হেসে শুধালেন, তরতাজা গরুর গোস্ত লাগবে 5 কেজি। গরু জবাই দেওয়া হয়েছে। লাল রক্ত এখনো কুদ্দুসের হাতে। সে রক্তিম হাত দুটো তুলে দেখিয়ে বিনয়ী হাসল। এখনো হাত জোড়া মাইঘা আছে লাল রক্তে। আধা ঘন্টাও হয় নাই গরু কাটছি। দাও তাহলে 5 কেজি। তন্ময় রিকশা গুছিয়ে এগিয়ে এলো, ঝরঝরে গলায় বলল, তুমি চাচুদের নিয়ে উঠে চলে যাও, গোশত নিয়ে আমি ফিরছি। মোস্তফা সাহেব সহমত পোষণ করলেন না। তিনি চোখ মুখ কুচকে বিরস মুখে বললেন, এখান থেকে এখানে রিকশায় করে যাব কেন? ওহির সাহেব নিজ ছেলেকে পিঠ ঠেলে রিকশার দিকে এগিয়ে দিয়ে বললেন, আকাশ যাবে বাজার নিয়ে। আকাশ তো এক পায়ে রাজি। সেই তুখুর গরমে আর হাঁটতে পারবে না। হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গিয়েছে। তার পক্ষে আর সম্ভব নয় এই বাজারে থাকা। সে চটজলদি উঠে বসলো রিকশায়। এদিক ওদিক না ফিরে রিকশাওয়ালাকে বলল, চাচা চলুন চলুন, জলদি চলুন। টাকা পরিশোধ করে গোস্তার ব্যাগটা হাত বাড়িয়ে নিল তন্ময়। বাপ চাচাদের পায়ের গতির সাথে তাল মিলিয়ে হেঁটে চলল বাড়ির পথে। ফিরবার পথে চেনা পরিচিত অনেকের সাথে দেখা হলো। মিনিট খানেক থেমে থেমে ভদ্রতার সূচক কথা হলো। মোস্তফা সাহেব এখানে সেখানে ওকে ওকে দেখে থামছেন, দু চারটা কথা বলছেন ভদ্র সভ্য ভঙ্গিতে। তন্ময় সহ তার দুই চাচা তখন মোস্তফা সাহেবের পেছনে দাঁড়িয়ে। রোদের তাপমাত্রা তখন তীক্ষ্ণ। তন্ময় ঘরমাক্ত বাবার মুখ দেখে দীর্ঘশ্বাস ফেলল। বেরোনোর সময় বারংবার বলেছিল ছাতাটা নিতে। কে শুনে কার কথা? গরুর গোস্ত নিয়ে পৌঁছাতে পৌঁছাতে দুপুর। মাত্রই জোহরের আজান পড়েছে। সদর দরজার কাছে পৌঁছেই মোস্তফা সাহেব ছেলের হাত থেকে গোস্তাগুলো নিয়ে তাড়া দিলেন, রুমে গিয়ে গোসল করে নে। জাবেদা বেগম ট্রে করে কয়েক গ্লাস লেবুর শরবত নিয়ে আসেন। তন্ময় এক গ্লাস তুলে গিলে নেয় চটপট। বাবার কথা মতন ঘামে ভেজা শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ছুটে উপরে। ওরুর রুমের দরজাটা খোলা। বিছানায় শুয়ে গুনগুনিয়ে ডায়েরি লিখছে। এই ডায়েরিটা পূর্বেও দেখেছে তন্ময়। কি এত লিখে এতে? একবার তার হাতের কাছে এসেও পৌঁছেছিল ডায়েরিটা। ভদ্রতার খাতিরে তখন পড়েনি সে। ভেবেছিল মেয়ে মানুষের ডায়েরি প্রাইভেট কিছু হতে পারে, তার পড়া ঠিক হবে না। তবে এখন তো ওরও তার স্ত্রী, পড়া যেতেই পারে। অবশ্যই সে নিজ উদ্যোগে যাবে না চুরি করে পড়তে। তার হাতের কাছে স্বেচ্ছায় এসে যদি ধরা পড়ে তাহলেই পড়ে। এভাবেও ওরুটা তার একদমই বোকাশোকা, সুপার ম্যাসি মেয়ে মানুষ। কখন কোথায় কী রাখে ওর মনে থাকে না। এই ডায়েরি পড়ার সুযোগ নিজেই করে দেবে শীঘ্রই। অতিথি আপ্যায়নের জন্য শাহজাহান বাড়ির সকলেই তৈরি। অয়নরা ঠিকঠাক বলার সময় মতন এসে পৌঁছেছে। মাগরিবের পরপরই মোট 8 জন তারা। মোস্তফা সাহেব সঙ্গে ছেলে ভাইদের নিয়ে দরজা পর্যন্ত এগিয়েছেন অতিথি আপ্যায়নের জন্য। অয়নের বাবার সাথে পূর্ব পরিচয় ছিল মোস্তফা সাহেব। সেই সূত্র ধরে তাদের কথাবার্তার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল। লিভিং রুমে বসে গল্প গুজব এগোতে শুরু করলো সাবলীল ভঙ্গিতেই। পুরুষদের গল্পের মধ্যে আর থাকলেন না অয়নের মা আর মামি। দুজনে উঠে চলে এলেন রান্নাঘরের দিকটায়। সেখানে হুলস্থুল কাণ্ড। জাবেদা বেগম, মুফতি বেগম এবং সুমিতা বেগম তখন ব্যস্ত পায়ে সে করে। আচমকা তাদের আগমনে জাবেদা বেগমের ব্যস্ত হাত দুটো মিনিটের জন্য থামল। মহিলাদের মধ্যে আলাপের কারণ বা যুক্তির দরকার পরে আদতেও মনে হয় না। এই যে মুহূর্তে পারিবারিক আলোচনায় তারা ব্যস্ত। আলাপে আলাপে অয়নের মা এগোতে চাচ্ছিলেন কাজকর্মের সাহায্যের হাত বাড়ানোর জন্য। মুফতি বেগম হেসে জানান, কাজকর্ম সব শেষ, এই নাস্তা পানিগুলো লিভিং রুমে নিলেই হবে। ডিনারের প্রিপারেশনও শেষ। তন্ময় আর আকাশ এলো ট্রে ভর্তি নাস্তা পানি নিতে। ট্রে দুটো টি টেবিলের উপরে রাখতে জবেদা বেগম তন্ময়কে নিচু স্বরে ডাকেন। তন্ময় কাছাকাছি আসতেই তিনি বলেন, একটা মেয়ে হাতের কাছে নেই, সবগুলো উপরে গিয়ে বলিস সাবিহাকে একটি শাড়ি পরিয়ে তৈরি করতে। দীপ্ত আকবারই এক ঝাঁক কোকড়া চুলের মাথা দুলিয়ে বলল, বড় মা আমি যাচ্ছি, ইস জাস্ট ওয়েট। জবেদা বেগম মাথা দুলালেও তন্ময় মাথা দুলালো না। সে ভ্রু তুলে কিঞ্চিত ভেবেচিন্তে নিজেই পা বাড়ালো। দীপ্ত ছুটল তার পিছু পিছু। সিঁড়ি শেষে পূর্ব দিকের মাথাতেই দেখা গেল ওরুকে উকে ঝুঁকে দিচ্ছিল। শুধু একাও নয়, রবির সাথে। তন্ময়কে দেখেই দুটো ছুটে পালালো সাবিহার রুমে। তন্ময় পিছু নিল। রুমে ঢোকার পূর্বে দরজায় দুটো টোকা মারল।
সাবিহা এক কোণেতে লাজুক ভঙ্গিতে বসেছিল। তন্ময়কে দেখেই তড়িঘড়ি করে দাঁড়ালো। ওর পাশেই মিটিমিটি হাসছে। ওর এত হাসার কারণ কি? ওকে ঝুঁকিরও তো কারণ দেখছে না সে। তন্ময় ভিতরে এসে হৃদয় কুঁচকে ফেলল। এত হাসছিস যে? ওরও মুখে হাত চেপে ফিক করে হেসে ফেলল। হাসার তাগিদে ঠিকঠাক বলতেও পারছিল না। এলোমেলো কণ্ঠে জানালো, সাবিহা আপু লজ্জায় লাল হয়ে আছে দেখুন। কিছুক্ষণ পরপর সিঁড়ির মাথাতে গিয়ে অয়ন ভাইয়াকে লুকিয়ে লুকিয়ে দেখছিল একটু। সাবিহা এক ছুটে ওর মুখ চেপে ধরল। লজ্জায় তার মাথা কাটা গেল বড় ভাইয়ের সামনে। তন্ময় কাশলো ছোট করে। যেতে উদ্যত হয়ে বলে গেল, শাড়ি পরে রেডি হ, ডাকলে নিচে নেমে আসিস। ওর মুখ সাবিহার থেকে ছাড়িয়ে তন্ময়ের পিছু পিছু বেরোলো। তন্ময় ওকে টার পেয়ে পদচারণ থামালো। পিছু ফিরে চাইতেই ওর বুকার মতো হেসে শুধালো, আজ কয় তারিখ বলুন তো তন্ময় ভাই? তন্ময় ভ্রু তুলল। ক্যালেন্ডার নেই ঘরে? ওরও পিটপিট করে চাইলো। হতাশ হলো বড়। আছে কিন্তু আচ্ছা কিছুই না। ওরও মাথাটা নত করে ভাবুক মুখভাব ধরে সাবিহার রুমে ফিরে গেল। ও যেতেই তন্ময় মৃদু হাসলো। ঘুরিয়ে ফিরিয়ে ও বোঝাতে চাচ্ছিল সামনে ওর জন্মদিন। তন্ময়ের মনে আছে কিনা? অবশ্যই মনে আছে। প্রিয়তমার জন্মদিন মনে না থেকে কোথায় যাবে? ওর জন্মদিন উপলক্ষে এবার একটা ট্যুর দিলে মন্দ হয় না। ওরও খুব ঘুরতে চায়। সিলেট যাবে বলে তার বন্ধু বান্ধব তাকে পাগল করে ফেলেছে। ওরকে সঙ্গে নেবার জন্য হাজারো রিকোয়েস্ট। তন্ময় ভাবছে রাজি হবে। একটা বার্থডে সারপ্রাইজও না হয় দেওয়া যাবে তখন। তন্ময় তার হয়তো এক জায়গায়, যা সে কাউকে বোঝাতে পারে না। বুঝে ওঠা সম্ভব হয় না। সাবিহা আয়নের বিয়েটা প্রায় পাকাপাকি হলো। ডেট ফিক্সড করাটা বাকি রইল। ডেট ফিক্সড করতে অন্য একদিন বসবেন। কথাবার্তার শেষে সাবিহাকে দেখে শুনে ওর গলায় নেকলেস পরিয়ে দিলেন অয়নের মা। রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়লেন তারা। অয়ন এক মুহূর্ত থামলো। মাথায় শাড়ির আঁচল টানা সাবিহাকে পর্যবেক্ষণ করে দেখল খানিকক্ষণ। মোস্তফা সাহেবের কড়া চোখের সামনে বেশিক্ষণ দেখা সম্ভব হলো না। মাথা নত করে লজ্জিত ভঙ্গিতে বেরিয়ে যেতে হয়েছে বাধ্য ছেলের মতন। তন্ময় তাদের এগিয়ে দিয়ে ফিরে এসেছে। ওরও লিভিং রুমের সোফাতে বসেছিল। এই যাত্রায় আধশোয়া হয়ে আপেল খাচ্ছে। সুন্দর কাজ করা একটি কামিজ পরে আছে। চুলে বেনুনি গেথে কাঁধে ফেলে রেখেছে। তন্ময়কে দেখে আগ্রহী গলায় প্রশ্ন করলো, বিয়ের তারিখ কি ডিসাইড করা হয়েছে? দীপ্ত গানি বয়স্ক লোকের হাবভাবে জবাবে বলল, তাড়াহুড়োতে নয়, বরঞ্চ ধীরে সুস্থে এগুন্য হবে। আগামী মাসের আগে বিয়ের ডেট পড়বে না, বা হতে পারে এরও পরের মাসে। ওরও চোখ তুলে চাইল। তন্ময় যেন ওই দৃষ্টি পড়তে পারে। বুঝে ফেলল দৃষ্টিতে কি লেখা। দীপ্তর কথা সত্য জাহির করতে বলল, বিয়ে দেরি আছে। ওরও হতাশাজনক দীর্ঘশ্বাস ফেলল। আওড়ালো, ভেবেছিলাম বিয়ে খেতে পারবো এই বুঝি। জাবেদা বেগম হেসে বলেন, তা তো পারবি, এখন না হলেও পরে। নিজের বিয়েও তো খাওয়া বাকি নাকি? ওর মুখ থেকে আপেলটা পড়ে গেল ফ্লোরে। তন্ময়ও খানিক স্তব্ধ হলো বটে। সন্ধ্যার আজান পড়েছে মাত্রই। রাজশাহী হতে দুদিনের ব্যবসায়িক ভ্রমণ শেষ করে ফিরেছে তন্ময়। গাড়িটা এখনও মাঝ রাস্তায়। বাড়িতে পৌঁছাতে এখনও 30 মিনিটের পথ বাকি। তার ম্যানেজার সুমন নিস্তব্ধতা বজায় রেখেই ড্রাইভ করছে। উপরে বিদ্যমান কার মিররে ক্ষণে ক্ষণে আর চোখে এক পলক তন্ময়কে দেখে নিচ্ছে। গলাটা ভেজে নীরবতা ভেঙে সুমন থতমত কণ্ঠে আওড়ায়, স্যার আমার কি যেতেই হবে আপনাদের সাথে? না গেলে হয় না? জানেন তো বড় স্যার আমায় দু চোখে দেখতে পারেন না, কটমট করে চেয়ে থাকেন। পারলে আমার গলা কেটে তরল রক্ত পান করতেন। আপনার জন্য আমি এখনো বেঁচে আছি। এতটুকু বলে থামে সে। বাকিটুকু মনের কথা মনের মধ্যেই আওড়ে বসে। আবার আপনার জন্য আমার জানটা কবজ হওয়ার রাস্তায় পড়ে আছে। কোন দুঃখী কপাল নিয়ে যে আপনাদের বিবাহ দিনে ছিলাম, না থাকতাম না আজ এই জ্বালায় বয়ে বেড়াতাম। তন্ময় মৃদু হাসে। ল্যাপটপ থেকে চোখ তুলে তাকায়। সুমনের ব্যস্ত মুখমণ্ডল দেখে এক নজর। পুনরায় ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি রাখে। কিবোর্ডে আঙ্গুল চালাতে ব্যস্ত থেকে বলে, আচ্ছা যেও না, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, থ্যাংক ইউ, কাল ছুটি নাও। সুমনের চোখ মুখ জলজল করে ওঠে। চোখ দুটোতে নক্ষত্র ঘুরে ফিরে। গদগদ ভাব কণ্ঠে উপচে পড়ে। ধন্যবাদ স্যার। মেসেজ টোনের ধ্বনিতে সেলফোনটা হাতে তুলে নেয় তন্ময়। হোয়াটসঅ্যাপ গ্রুপে সহস্র আনরিড মেসেজেস। বন্ধু বান্ধবদের সিলেট ট্যুরের প্রতি আশ্চর্যজনক আগ্রহ জন্মেছে এবারের। ওদের মধ্যেও এতটা আগ্রহ, উন্মাদনা, উত্তেজনা এই প্রথম দেখছে তন্ময়।
পূর্বেও সবাই মিলে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়েছে। প্রফুল্ল হৃদয় উপভোগ করেছে এক একটি মুহূর্ত। তবে এমন আগ্রহ বোধে ব্যক্তিত্ব হারিয়ে ফেলার মতন অবস্থা পূর্বে তো ঘটেনি। ইতিমধ্যে আবহাওয়ার আগাম হাবভাব গবেষণা শুরু করেছে এক একজন। আবহাওয়ার গুঞ্জন উপলব্ধি করে দিন তারিখ এবং সময় নির্ধারণ করতে শুরু করেছে। মাহিন সন্ধ্যার পর কল করেছে 4 বার। তন্ময় ব্যস্ত থাকায় রিসিভ করতে পারেনি। এ যাত্রায় কল ব্যাক করলো। মাহিন ধরেছে তৎক্ষণাৎ। ফোনের উপাস হতে বেশ কয়েকটি দুষ্টু কণ্ঠস্বর ভেসে আসছে। সবগুলো বদমাশ একসাথে নির্ঘাত। তন্ময়ের আন্দাজ সঠিক করে রিহান উচ্চ গলায় বলে উঠল, বিবাহিত ব্যাচেলার শাহজাহান তন্ময় চাচা, আপনি কোথায়? আপনার মুখটা আমাদের একটু দর্শন করিয়ে যান প্লিজ। আপনার চেহারা না দেখে এক গ্লাস পানি গেলা সম্ভব হচ্ছে না। তৃষ্ণায় ধুকধুক করছে বুক, ঈষৎ কাঁপছে। রেহানের বাক্যগুলোর পূর্ণতা মিলল না। মাহিন ঠাট্টার সুরে ওকে মাঝপথে থামিয়ে শুধালো, আপনার ঈষৎ যা কাঁপছে সেটি সম্পর্কে জানতে আমরা আগ্রহবোধ করছি না। রেহানের মুখ জুড়ে ম্যাঘ ঘনিয়ে এলো। থেমে যাবার পাত্র সে নয়। মুহূর্তেই পাল্টা আক্রমণীয় গলায় জবাবে বলে বসলো, আমার কি কাঁপছে সেটি জানতে তুই আগ্রহ বোধ করবি কেন শালা? তুই কি গে? গে নই বলেই শুনতে চাইছি না। রেহানের জবাব শোনার মতো মস্তিষ্ক তন্ময়ের আপাতত নেই। সে লং জার্নি করে ফিরেছে কেবলই। প্রচণ্ড টায়ার্ড। শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচ ম্যাচ করছে। বন্ধুদের ঝগড়া শোনার মেজাজ এখন নেই। সে ধীরে সুস্থে বিনা বিনয়ী গলায় বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।